বাংলাদেশের বেশ কয়েকটা অর্থকরী ফসলের মধ্যে একাঙ্গী একটা ফসল, যেটার পরিচিতি হয়তো অনেকের কাছেই নেই, অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন না, আবার অনেকেই জেনে শুরু করবেন কিভাবে বা এটার গাইডলাইনটা আপনার কাছে নেই। আজকের পুরো ভিডিওটা তাদের জন্য। বিশেষ করে আজকের ভিডিওটা হবে আমাদের প্রিভিয়াস কিছু ভিডিওর কোশ্চেন অংশ, অর্থাৎ যারা ভিডিওগুলো দেখছেন আমাদের দর্শক ছিলেন, আমাদের কৃষির গল্প চ্যানেলের দর্শক, আমাদের কৃষির গল্প চ্যানেলে একাঙ্গীর যে ভিডিওগুলো ছিল সেটা দেখে যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি এই উত্তরগুলাই যারা চাষ করতে চান বা শুরু করতে চান তাদের অলমোস্ট 70-80% কোয়েরি বা প্রশ্নের সমাধান এখান থেকে হয়ে যাবে। আর অন্যান্য যে বিষয়গুলো সেইগুলোও আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে, আমাদের কৃষির গল্প পেজের কমেন্ট এবং ইনবক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যারা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোই আমি ধাপে ধাপে সাজিয়েছি আজকে আলোচনা করার জন্য। প্রথম যে প্রশ্নটা সবারই থাকে সেটা হচ্ছে, কি ধরনের মাটিতে একাঙ্গী চাষ করা যাবে বা চাষ করা যায়? এইটার উত্তর হিসেবে আমি বলবো বেলে দোআঁশ অথবা দোআঁশ মাটিতে একাঙ্গী সব থেকে ভালো হয়। অর্থাৎ যে মাটিগুলো একটু নরম ভুসভুসে আমরা বলি, সেই মাটিগুলোতে কন্দ জাতীয় অর্থাৎ মাটির নিচের ফসলগুলো একটু ভালো হয়। আপনি এঁটেলে মাটিতেও করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে তুলনামূলক ছাইয়ের পরিমাণ বাড়াতে হবে এবং জৈব সারের পরিমাণ বাড়াতে হবে যেন মাটিটা একটু ভুসভুসে হয়। অর্থাৎ যে আঠালো যে ব্যাপারটা মাটিটাতে, ওইটা থাকলে কন্দটা মোটা হইতে বা বড় হইতে পারে না। এবার দ্বিতীয় যে প্রশ্নটা অনেকেরই ছিল, আসলে এখানে আমি নাম্বারিং করছি এই জন্য আমি দ্বিতীয় তৃতীয় এভাবে বলতেছি। তো কমন যে প্রশ্নগুলো মানুষের বেশি থাকে সেইগুলো নিয়ে আমি বলতেছি। দ্বিতীয় প্রশ্নটা এমন ছিল যে বাগান বা ছায়া জাতীয় জায়গাতে হয় কিনা বা কি ধরনের জায়গায় হয়। তো এইটা আপনি আপনার খোলা মাঠেও করতে পারেন, অথবা আপনার বাড়ির আশপাশে কিছু বাগান অংশ আছে, পেঁপে বাগান হইতে পারে, আম বাগান হইতে পারে, লিচু বাগান হইতে পারে। অর্থাৎ যে জায়গাগুলোতে মোটামুটি দিনের একটা অংশে রৌদ্র পড়ে, এইরকম হইলে আপনি সেখানে চাষ করতে পারবেন। আমার পেছনের যে জমিটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা বীজ প্রকল্পের একটা জমি রেডি হচ্ছে। তো এই জমিটা যদি আপনারা ক্যামেরায় দেখে থাকেন, এখানে এখন ঠিক 10টা বাজে প্রায়, এখন 50% রোদ 50% ছায়া। এটা দুপুরবেলা হয়তো 70% রোদ হবে। তো এইরকম জমিতে যেহেতু চাষ করা যাচ্ছে বা আমরা চাষ করতেছি, সো আশা করি যে আপনাদের এইরকম কোনো জমি যদি থাকে যেখানে 50%-এর আশপাশে রোদ পাওয়া যায়, সেখানে আপনি চাষ করতে পারবেন। তৃতীয় যে প্রশ্নটা আমরা বেশিরভাগ সময় পেয়ে থাকি সেটা হচ্ছে যে কতটুকু জমিতে কতটুকু পরিমাণ বীজ লাগবে। তো এইখানে আমরা অফিসিয়ালি অর্থাৎ বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে তথ্য সেই অনুসারে পাই প্রায় প্রতি কাঠা প্রতি 10 কেজি করে লাগবে। এই ক্ষেত্রে অনেক কৃষক বা অনেকেই ভেবে থাকতে পারেন যে কাঠা প্রতি 10 কেজি এটা হয়তো বেশি হয়ে যায়। এখানে আমি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার দেখাবো। আপনি যদি আমার হাতের এই বীজটা দেখেন, এটা অলরেডি অঙ্কুরোধ হয়ে আছে। হ্যাঁ, তো এইখানে আমরা যদি দেখাই, এইটাতে 3টা গাছ বের হয়ে আছে, আপনারা হয়তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা। আরও এইটার থেকে আরও একটা হবে অলমোস্ট। এখানে আমরা যদি দেখি তাহলে 4টা অংশ আছে, 4টা অংশ থেকে 4টা গাছ বানানো সম্ভব। তো এখন আপনি যদি এই 4টা গাছকে আলাদা আলাদা করে দেন তাহলেও 4টা গাছ হবে, সেখান থেকেও ফলন আসবে। এবং আপনি যদি এই একটাকে পুরোপুরি একটা জায়গায় বসিয়ে দেন, সেই ক্ষেত্রেও আপনার একটা গাছ হবে। একটা গাছ বলতে একটা ছোপ হবে। এখন আমার এখানে আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি ভালো ফলন পেতে চান তাহলে কখনোই এই আলাদা আলাদা করে না লাগিয়ে আপনি এই রকম যে অংশগুলা, সেটা অর্থাৎ পুরো একটা ছোপ থেকে এই রকম প্রায় 8-10টা অংশ বের হয়, আপনি সেটা করতে পারেন। অর্থাৎ একটা ছোপ থেকে আপনি চাইলে 20-25টা বীজ বের করতে পারেন অথবা 7-8টা বীজ বের করতে পারেন। আপনার ভালো ফলনের জন্য এই টাইপের যে অংশটা, অর্থাৎ 7-8 পিসের যে অংশ হবে সেটা আপনি ব্যবহার করবেন, তাহলে ভালো ফলন আসবে। সেই হিসাবে আমরা কাঠা প্রতি 10 কেজির হিসাব দিয়ে থাকি। কিন্তু আপনি 1 কাঠার যে বীজ সেটা নিয়ে আপনি 5 কাঠা লাগাইতে পারবেন যদি এই ছোট অংশ করেন, কিন্তু সেই ক্ষেত্রে ফলন আসবে অতি সামান্য। এইটা হচ্ছে তৃতীয় পয়েন্ট, বা আমাদের কতটুকু বীজ লাগবে সেটার আলোচনা। এরপরে আরেকটা প্রশ্ন যেটা কমনলি করে থাকে সবাই, সেটা হচ্ছে যে বীজটা আমরা কোথায় পাবো বা
অনেকেই আমাকে বীজের জন্য নক করেছেন যে ভাই বীজ সংগ্রহ করে দেন। তো আসলে গত সিজনে আমি যে ভিডিওগুলো করেছিলাম তো সেই সময় আসলে বীজের এমন চাহিদা মানুষের থাকবে বা দেখাবে আমি সেই রকম ধারণা করতে পারি নাই। এবং আমি যেখান থেকে ভিডিওগুলো ধারণ করেছিলাম সেইটা আমার থেকে একটু ডিস্টেন্সে থাকায় কৃষকদের সাথে আমার যোগাযোগ থাকার পরেও আমি আসলে তাদেরকে বলে রাখি নাই যে আমার আলাদা করে বীজ লাগবে। আমরা যে বীজ প্লটগুলো দেখছিলাম সেইখান থেকে অল্প কিছু বীজ আমরা সংগ্রহ করতে পেরেছিলাম, বা অনেক আগেই যারা বলে রেখেছিল শুধুমাত্র তাদের দিতে পেরেছি। কিন্তু যারা একেবারে সিজনের সময় এসে বলছেন যে ভাই বীজ লাগবে, আসলে তাদের দিতে পারি নাই। এর একটা বড় কারণ হচ্ছে যে এইটা যে যতটুকু লাগায় শুধুমাত্র ততটুকু পরিমাণ বীজ রাখে, বা বলে রাখলে পরে যে ভাই আমার এতটুকু বীজ লাগবে, একটু আগে বলে রাখলে তারা সেই পরিমাণ বীজ রেখে দেয়। কারণ এখানে দুইটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে এটা সিজনের সময় যখন বিক্রি হয় তখন এটা অনেকটা কাঁচা থাকে, যার কারণে ওয়েটটা বেশি থাকে। তো ওয়েটটা বেশি থাকার কারণে তখন বিক্রি করলে ওয়েট বেশি হওয়ার কারণে দামটা একটু বেশি পাবে। তো বীজ হিসাবে রেখে দেওয়ার পরে ওয়েটটা কিন্তু কমে যাবে। আর লোকাল যারা কৃষক তারা তো আসলে ওইভাবে কানেক্টেড না, যার কারণে বীজ ওইভাবে তাদের সেল দেওয়াটা একটু কঠিন হয়ে যায়। যেমন আমার কথা যদি বলি, আমার সাথে অনেকেই যোগাযোগ করছেন, কিন্তু আমি রেখে দিতে না বলার কারণে যতটুকু আমরা রেখেছিলাম সেটার পরে আর কাউকে বীজ দিতে পারি নাই। তো এখন আমি এইখানে বিশেষভাবে যেটা বলবো, আপনাদের যাদের চাষ করার পরিকল্পনা আছে, আমাদের সিরিজ ভিডিও থাকবে এখন থেকে নিয়মিত, কিভাবে চাষ করতে হচ্ছে, কিভাবে চাষ করবেন সেই ব্যাপারে, বা একেবারে শুরু থেকে মোটামুটি পরিচর্যা, হারভেস্ট সবগুলো আমরা ধাপে ধাপে দেখাবো। তো আপনারা যারা পরিকল্পনা করবেন যে আমি চাষ করব, আমাদের এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন। এবং বীজ লাগলে আমাকে অন্তত সিজন শুরু হওয়ার আগে কনফার্ম করবেন যে ভাই আমার এতটুকু জমির জন্য বীজ লাগবে, বা আমার এতটুকু পরিমাণ বীজ লাগবে। তাহলে ইনশাল্লাহ আমি সেইভাবে বীজের প্লট রেডি করে সেইভাবে কৃষকদের থেকে সংগ্রহ করতে পারবো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা যে কোনো জমি থেকে বীজ সংগ্রহ করি না। এর কারণ হচ্ছে এইটার সবথেকে মারাত্মক যে রোগ সেটা হচ্ছে কন্দ পচা বা রুট রট। এই রোগটার কারণে আপনার পুরা পরিকল্পনা ভেস্তে যেতে পারে, পুরা প্রকল্প আপনার নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমরা যে কোনো প্রকল্প থেকে বা যে কোনো জমি থেকে আমরা বীজ সংগ্রহ করি না। আমি এইবার অল্প কিছু পরিমাণ জমি থেকে সংগ্রহ করেছিলাম, কারণ আমার চাহিদাটা তেমন ছিল না। তো এই ভিডিওগুলো দেখার কারণে অনেকে আমাকে নক করেছেন। তো আশা করি সামনের বার আমরা এটা ভালো পরিমাণে বীজ আমরা সংগ্রহে রাখবো, এবং যাদের লাগবে তারা আমাদের একটু আগে থেকে জানাবেন, অন্তত সিজন শুরু হওয়ার আগে। শুধু জানানো না, এটা কনফার্ম করে রাখবেন, তাহলে আমরা ইনশাল্লাহ বীজ দিতে পারবো। প্রশ্ন উত্তরের লাস্ট যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকেই দাম শোনার পরে, বীজের দাম শোনার পরে আসলে একটু হতাশ হয়ে যায়। তাদের যে একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো তারা চাষ করবে, কিন্তু দাম শোনার পরে একটু হতাশ হয়ে যায়। তো আমি এটা তাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে যে দেখেন, আপনার বীজ বা লাগানোর সিজনটা শুরু হয় হচ্ছে একাঙ্গী হারভেস্টের প্রায় 1-1.5 মাস পরে। এখানে দুইটা বিষয় সব থেকে বেশি কাজ করে, সেটা হচ্ছে যে বীজ যখন হারভেস্ট করা হয় তখন এটার যে ওয়েট থাকে এটা 1-1.5 মাস পরে যে সেখান থেকে অনেকটা কমে যায়। অর্থাৎ আপনার যদি 1 মণ বা 40 কেজি বীজ রেখে দেওয়া হয়, 1-1.5 মাস পরে যে দেখা যাচ্ছে সেখান থেকে 5 কেজি লেস হয়ে যায়। তো যার কারণে বীজের রেটটা অটোমেটিক বেড়ে যায়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বীজটা আলাদাভাবে পরিচর্যা বা দেখাশোনা করে করা হয়। এই কারণেও বীজের স্পেশালিটিও আমি বলবো যে অন্যান্য জায়গায় যেখানে যেন তেনভাবে উৎপাদন আর বীজের জমির উৎপাদন, এইটার একটু খরচেরও একটা ব্যাপার আছে। এই জন্য কৃষকেরা ওইটার আলাদা একটা মূল্য নির্ধারণ করে থাকে। এই জন্য তুলনামূলক বীজের দাম বাজারের স্বাভাবিক একাঙ্গী থেকে বেশি হয়। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো আশা করি আপনারা এই ব্যাপারগুলো নিয়ে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনাদের মনের মধ্যে আরও কোনো প্রশ্ন থাকলে, আরও কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের চ্যানেলে দেওয়া আছে, এছাড়াও আমাদের কৃষির গল্প পেজে ইনবক্স করে জানাতে পারেন। আমি আবার নতুন কোনো একটা ভিডিওতে এইভাবে আপনাদের করা কোশ্চেনগুলো অর্থাৎ প্রশ্নগুলো নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও তৈরি করব। আর ইনশাল্লাহ এই সিজনে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে একেবারে বীজ শোধন করা থেকে শুরু করে লাগানো, পরিচর্যা, সেচ এবং এর মাঝে নিড়ানি দেওয়া, সার দেওয়া, হারভেস্ট করা ধাপে ধাপে দেখাবো।
এই জিনিসগুলো দেখতে এবং একাঙ্গী চাষ সম্পর্কে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করতে আমাদের কৃষির গল্প চ্যানেলের সাথেই থাকুন। এবং আমাদের চ্যানেলের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধবকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। এবং আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করুন। এবং কৃষি সম্পর্কিত নিত্য নতুন তথ্যের জন্য আপনি আমাদের চ্যানেলটা দেখতে পারেন। যদি আপনার মন মতো কোনো ভিডিও চাই সেটা আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব আগামীতে সেই ধরনের ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।